হে গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে কোন বিষয়ের উপর আলোচনা করব। তো অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে ভাই, বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে যে ভাইবা পরীক্ষাটা হয় সেটা কি রকম হয়, বাংলাদেশ সেনাবাহিনীর ভাইবা প্রস্তুতি আমরা কিভাবে নিব, সেখানে আমরা কিভাবে নিজেকে প্রেজেন্ট করব বা রিপ্রেজেন্ট করব, যেটাই হোক। তারপর হচ্ছে আপনি কি এমন ভুল করলে আপনার হওয়া চাকরি ভাইবাতে এই ধরনের ভুল করা মাত্রই আপনার চাকরিটা নট হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত A to Z আলোচনা করব। তো যারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর 25 সালে যে সার্কুলারটা সেটা আবেদন করেছেন প্রত্যেকটা ছেলে মেয়েদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ভাইবাতে যাওয়ার পর থেকে শুরু করে বের হওয়ার আগ পর্যন্ত সেখানে কিভাবে নিজেকে সেখানে উপস্থাপন করবেন সব কিছু নিয়ে আজকের ভিডিওটায় আলোচনা করা হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমরা ইতিমধ্যে সবাই জানি যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি 2025 সালে সেটা বেশ কিছুদিন হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। তো যারা আগ্রহীরা রয়েছেন, যে সমস্ত ছেলেমেয়েরা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক বা সদস্য হতে চান, তারা অবশ্যই সেখানে আগ্রহের সাথে আবেদন করে ফেলছেন। তো ইতিমধ্যে আমি আমার পূর্বে যে সমস্ত ভিডিওগুলো সেখানে প্রাথমিক মেডিকেল, চূড়ান্ত মেডিকেল কিংবা সাঁতার, ইউরিন ব্লাড টেস্ট সব কিছু নিয়ে একটা আলাদা আলাদা টপিকের উপর আমি ভিডিও মেক করছি। তো এখন প্রশ্ন হচ্ছে, সবাই এই বিষয়টা নিয়ে অনেক কৌতূহল যে আমাদের তো ভাইবা পরীক্ষা হবে লিখিতর পর, তো আমরা সেখানে কীভাবে নিজেকে উপস্থাপন করব। তো সেগুলো নিয়ে এখন ধারাবাহিকভাবে আমি পাই টু পাই আপনাদের সঙ্গে আলোচনা করব। তো কথা হচ্ছে, আপনারা যেদিন মাঠে যাবেন, মাঠ করার সময় সবার আগে আপনাদের যে চুল সেটা মার্জিত, অর্থাৎ যেই কাটিং দেওয়ার কথা ক্লিন শেপ করে, যদি দাড়ি রাখার হয় সেভাবে দাড়ি রাখবেন, আর নয়তো স্টাইল করে কোনো রকম দাড়ি রাখবেন না, সেভাবে পরিপাটি হয়ে আপনারা মাঠে যাবেন। আল্লাহর রহমতে যদি আপনারা প্রাথমিক মেডিকেল, চূড়ান্ত মেডিকেল লিখিততে উত্তীর্ণ হতে পারেন, তখন আপনাদের নেক্সট যে ধাপটা সেটা হচ্ছে ভাইবা। তো ভাইবাতেও কিন্তু কিছু সংখ্যক আছে যারা কিনা বাদ যায়, সেখানে হতে পারে কিছু ভুলের জন্য বাদ যেতে পারে, এমনকি নিজের উপস্থাপন যে অঙ্গভঙ্গি, নিজের যে অঙ্গভঙ্গি সেটার জন্য কিছু সংখ্যক আছে বাদ যেতে পারে। তো এখন কথা হচ্ছে কীভাবে নিজেকে উপস্থাপন করবে। শুরুতে যখন আপনাকে ডাকা হবে, আপনার ওখানে মেডিকেল অফিসার সহ 3 জনও থাকতে পারে, 4 জনও সম্মানিত ব্যক্তিবর্গ কিংবা অফিসারগণ থাকতে পারেন। তো আপনাকে যখন ডাকা হবে, আপনি শুরুতে সুন্দর করে অনুমতি নিয়ে সালাম দিয়ে নিজের নাম সহকারে সেখানে প্রবেশ করবেন। তারপর হচ্ছে যেখানে যে চেয়ার দেখবেন, আপনি সেখানে বসা তো দূরের কথা, তাদের অনুমতি ব্যতীত সেখানে স্পর্শও করবেন না। সুন্দর করে অনুমতি পাওয়ার পর সুন্দর করে বসবেন। অনেকে আছে এই ভুলটা করে, যখন মাঠে যায় বা যখন ভাইবা রুমে যায়, তখন দেখা যায় তাদের কথার সাউন্ড একদম লো থাকে। আর এই বিষয়টা বাংলাদেশ সেনাবাহিনীতে পছন্দ করা হয় না। তারা চায় যে ছেলেটি বা যে মেয়েটি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে ইচ্ছুক বা যারা আগ্রহী, যারা যোগ্য, তারা যেন ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুতে পারফেক্ট থাকে। তাদের কথা বলার ধরন, তাদের অঙ্গভঙ্গি সব কিছু যেন অনেক বেশি মার্জিত হয়। তো আপনি যদি সেখানে মেয়মায় করে কথা বলেন, আস্তে আস্তে কথা বলেন, যে আপনি নিজের কথা নিজেই শুনতে পান না, বা আপনার অঙ্গভঙ্গি যদি এমন হয় এদিকে তাকে কথা বলতেছেন, ওদিকে তাকে কথা বলতেছেন, এভাবে না, আই টু আই সুন্দর করে সাবলীলভাবে খুব শান্ত মস্তিষ্কে আপনি বুঝিয়ে কথা বলবেন, বা যেটা প্রশ্ন করবে সেটার উত্তর দিবেন। আর অনেকে আছে বসার ক্ষেত্রে এভাবে কুচা দিয়া বসে, ভুলও এই ভুলটা করবেন না, স্বপ্নেও না। আপনি সেখানে যাওয়ার পর একদম স্ট্রেট এভাবে সুন্দর করে বসবেন। আর হাতগুলো যখন আমরা নামাজে বসি, বসার সময় যেভাবে হাতগুলো থাকে সেভাবে স্ট্রেট কাট, আই টু আই তাকিয়ে মুখে ছোট্ট একটু মৃদু হাসি টাইপ রাখবেন। আবার দাঁত কেলায় কথা বলবেন, এভাবে হাসবেন না। খুব সুন্দর করে মার্জিত আকারে আপনি ঠান্ডা মস্তিষ্কে তাদের সঙ্গে কথা বলবেন। শুধু একজনের দিকে তাকিয়ে বা একজন ব্যক্তিবর্গ বা একজন সম্মানিত অফিসারের সামনে আপনি তাকিয়ে কথা বলেন এমন না। সামনে যদি 3 জন থাকে সুন্দর করে উত্তর দিবেন, আর মৃদু হালকা কিঞ্চিত হাসি টাইপ রাখতে পারেন, একবার গোমরা টাইপ না। আশা করি আপনাদের এই বিষয়টা বুঝাতে পারলাম যে সুন্দর করে কথা বলবেন, যেটা প্রশ্ন করবে সেটা সঠিক উত্তর দিবেন। এখন মনে করুন আপনাকে কিছু একটা জিজ্ঞেস করলো, এখন আপনি পারেন না, বা আপনি পারেন, আপনি এখন কনফিউজ যেটার উত্তর এটা বা এটা না। যদি আপনার মনে হয় যে এটার উত্তর এটাই 100% শিওর বা এটাই হবে, আপনি সুন্দর করে সাবলীলভাবে আস্তে কথা সুন্দর করে গুছিয়ে সেটার উত্তর দিবেন। কিন্তু আপনি পারেন না, বিষয়টা এমন হয়ে গেছে আপনি নিজেও জানেন না যে এটার উত্তর কি, এটা হবে কিনা। তখন অনেকে আসেন করে, এটা স্যার পারি, স্যার মাথায় আছে, বলতে পারতেছি না স্যার, আরেকটু, এভাবে না। আপনি যদি টোটালি উত্তরটা কনফিউজে থাকেন যে না আমি আসলে এটার উত্তরটা জানি না, তখন আপনি সেক্ষেত্রে বলবেন, দুঃখিত স্যার, আমার এই মুহূর্তে এই প্রশ্নের উত্তরটা জানা নাই, তবে আমতা বা কিছু কারচুপি করার চেষ্টা এরকম যেন ভুলেও না করেন। আপনার কথা হচ্ছে আই টু আই সুন্দর করে সাবলীলভাবে যেটা আমি পারি সেটা আমি বলে দিব, যেটা আমি পারি না ওভার থিঙ্কিং বা ওভার স্মার্ট সাজার কোনো প্রয়োজন নাই। যে স্যার আমার পেটে আছে কিন্তু আমি বলতে পারতেছি না, বা মাথায় চুলকানি, মুখে মনে মানে এই জিনিসগুলো একদম অপছন্দনীয়। এই ভুলগুলো যদি আপনি করেন, মনে রাখবেন বস আপনি সেখানে আনফিট। কারণ যে কোনো জায়গায় হতে পারে, আপনি ভাইবা দেওয়ার আগেই তারা আপনার অঙ্গভঙ্গি, আপনার কথা বলার স্টাইল, সেগুলো সব কিছু লক্ষ্য করলেই বোঝা যায় যে আপনার ভাইবা দেওয়ার আগেই আপনার 30% ভাইবা সেখানে হয়ে যায়, যে আপনি মানুষটা কেমন, আপনার অঙ্গভঙ্গি, আপনার কথা বলা, আপনার নিজেকে সেভাবে কীভাবে আপনি উপস্থাপন করতেছেন, এসবের উপর। তো যাই হোক, আশা করি বুঝাতে পারলাম যে আপনারা যদি উত্তর পারেন সুন্দর করে সাবলীলভাবে স্পষ্ট আকারে লাউডলি বলে দিবেন। আর যদি একান্তই না পারেন, এক কথায় দুঃখিত স্যার, আমার এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর জানা নাই। আশা করি বুঝাতে পারলাম। তারপর দ্বিতীয়ত,
আপনার সম্পর্কে যত বড়ই সত্যি হোক না কেন, আপনি চুরি করছেন, আপনি প্রেম করছেন, আপনি দুনিয়ার সব থেকে একটা খারাপ ছেলে বা আপনি খারাপ মেয়ে, আপনার কাছে যখন ওই প্রশ্নের উত্তরটা জানা হবে যে আপনি এই জিনিসগুলো কখনো করছেন, যদি যত বড় সত্যি হোক আপনি সেটা স্বীকার করবেন, কারণ সেখানে কোনো মিথ্যার প্রশ্রয় নাই। এমনও হতে পারে আপনি সত্যি বলার জন্য তারা খুশি হতে পারে বা আপনাকে ওইটা স্যাক্রিফাইস করবে, কিন্তু আপনি এমন কখনো করবেন না যে তাদের কাছে একটা জিনিস মিথ্যা বলবেন বা ভুল বলতেছেন বা তাদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করতেছেন। তখন মনে রাখবেন আপনার চাকরিটা কখনোই হবে না। আর একটা কথা সবসময় মনে রাখবেন, তারা আপনাকে সেই প্রশ্নটাই করবে, এটাও ধরে নেবেন সেটার উত্তর তারা পূর্ব থেকেই জানে। আর কখনো এটা করার চেষ্টা করবেন না, যেটা আমি আগেই বলছি, তাদের চোখে ধুলো দেওয়া কিংবা কোনোভাবে মিথ্যা বলে পার পেয়ে যাওয়া। হ্যাঁ, এটা যত বড় মিথ্যা বা সত্যি হতে পারে, আপনি সেটা তাদের সঙ্গে শেয়ার করবেন, বা যেটা বলবে সেটা হ্যাঁ বা না। যদি বলে আপনার প্রেমিকা আছে, এটা হলো আপনি বলবেন, যদি থাকে হ্যাঁ, যদি না থাকে নাই। কথা হলো এটা, সব কথার এক কথা, কোনো মিথ্যা বলা যাবে না। তো এটাও গেল। তারপর শুরুতে আপনাকে ভাইভাতে যেভাবে প্রশ্ন করবে, আপনি যাওয়ার পর সালাম দিবেন, বা সালাম দেওয়ার পর আপনাকে পারমিশন দেওয়ার পর আপনি চেয়ারে বসবেন, সাবলীলভাবে লাউডলি কথা বলবেন, স্টেট সোজা হয়ে আই টু আই, সবার তিনজন থাকলে তিনজনের দিকে মৃদু স্বরে সুন্দর করে কথা বলবেন। তখন আপনাকে আপনার নামটা জিজ্ঞাসা করা হবে, আপনি সুন্দর করে আপনার নামটা বলবেন। শুধু সাপোজ মনে করেন আপনার নাম হচ্ছে মোহাম্মদ আলাউদ্দিন সরকার, কিন্তু আপনাকে নাম জিজ্ঞাসা করা হয়েছে, আপনি বলতেছেন আলাউদ্দিন, শর্টকাটে মেরা দিলেন। এটা আপনার একটা চরম ভুল। আপনার বাবার নাম জিজ্ঞেস করছে, আপনি শর্টকাটে মেরা দিলেন শিকদার, অথচ আগে পরে মোহাম্মদ আহমেদ যাই থাকুক সম্পূর্ণ বলবেন। বলতে পারে আপনার নামের অর্থ কী, তারপর বলতে পারে আপনার বাবার নামের একজন বিখ্যাত ব্যক্তি আছে, আপনি কি তাকে জানেন বা চিনেন? মানে আপনার নাম সম্পর্কে আপনি এ টু জেড বা কবি, বিজ্ঞানী, যেটাই হোক, আপনি নিজ নাম সম্পর্কে, নিজ নামের অর্থ সহকারে সব কিছু বেসিক জেনে যাবেন। তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি অবসর সময় কি করতে পছন্দ করেন, বা আপনি অবসর সময় কি করেন। তারপর আপনাকে আপনার বাবার কথা জিজ্ঞেস করতে পারে যে আপনার বাবা কি করেন। এখন অনেকে আছে নিজের বাবার পেশা নিয়ে খুব লজ্জিত থাকে বা বাবার পেশা ছোট মনে করে। একটা কথা মনে রাখবেন, আপনার বাবা যদি একজন কৃষক হয়, একজন মুচিও হয়, একজন ধোপাও হয়, একজন রাজমিস্ত্রি থেকে শুরু করে যদি বাস ড্রাইভার, বাস কন্ডাক্টর, হেল্পার যাই হোক না কেন, আপনি সেখানে সুন্দর করে বলবেন যে আমি মুচির ছেলে, কিংবা আমি কৃষকের ছেলে, বা আমার বাবা ব্যবসা করে, বা আমার বাবা অ্যাডভোকেট, যেটাই হোক না কেন খুব সুন্দর করে বলবেন। সেখানে কোনো রকম কারচুপি করবেন না যে স্যার আমার বাবা আগে এই ছিল কিন্তু আজকে আমাদের অবস্থা খারাপ বিধায় আমার বাবা আজকে কৃষক, আমার বাবা আজকে আগে অনেক টাকার মালিক ছিল, আজকে অভাবে পড়ে আমার বাবা কি করে যে বিজনেস করতেছে বা বিজনেস ডাউন, এভাবে বলবেন না। তখন তারা ধরে নিবে যে আপনি তো নিজের বাবার পেশা নিয়ে খুব লজ্জিত বা সংশয়ে আছেন, তাহলে আপনাকে যে চাকরিটা দেওয়া হবে আপনাকে বলতে পারে এই কাজটা করেন, তখন তো আপনি আপনার কাজটা ভালোবাসবেন না। তবে একটা কথা মনে রাখবেন, আপনি আপনার বাবার পেশাকে খুব সুন্দর করে নেবেন। আপনি আপনার বাবার পেশা নিয়ে গর্বিত, আপনার বাবার পেশা যেটাই হোক না কেন আপনি সেটা খুব সুন্দর করে প্রকাশ করবেন, জি স্যার আমি একজন কৃষকের ছেলে। আশা করি বুঝাতে পারলাম। তারপর আপনাকে বলতে পারে যে আপনি কেন বাংলাদেশ সেনাবাহিনীতে আসতে চান, এটা মাস্ট বি আপনাকে জিজ্ঞাসা করবে। তো অনেকে অনেকভাবে কথায় উত্তর মাইরা দেয় যে আমি আমার দেশকে ভালোবাসি, তার জন্য দেশ সেবা করতে চাই, আমি তাই বাংলাদেশ সেনাবাহিনীতে আসতে চাই। এভাবে শর্টকাটে মারবেন না, খুব সুন্দর করে যেটা আপনার মনের ভাব, যেটা আপনি জানেন, যেটার জন্য রিয়েলি আপনি আসতে চাচ্ছেন সেটা বলবেন, যেটা আপনি আপনার মতো করে আয়ত্ত করবেন। এটা আশা করি আমার এখানে বলার কিছু নাই, কারণ এখানে সবাই একটা জিনিস মারতে চায় যে আমি আমার দেশকে ভালোবাসি। দেশকে তো সবাই ভালোবাসে, যারা এই বাহিনীতে বা ডিফেন্সে যেখানেও আসতে চায়। এখন এটা একটা ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে যে চাকরির জন্য সে দেশকে ভালোবাসে। বিষয়টা এমন না, আপনি নিজ থেকে নিজের দেশকে ভালোবাসেন। শুধু এটা না যে আপনি বললেন দেশকে ভালোবাসেন, তারা তো বলতে পারে, তাহলে তো অন্য কোনো মাধ্যমে আপনি আপনার দেশকে ভালোবাসতে পারেন, দেশের মানুষের সেবা করতে পারেন। তো সেভাবেই সুন্দর করে আপনি সেখানে উপস্থাপন করবেন। যদি আমি এটা বলতে চাই অনেক দীর্ঘ হয়ে যাবে ভিডিওটা। তারপর হচ্ছে সেখানে আপনাকে বলতে পারে যে আপনার নিজ সম্পর্কে 5টা ভালো গুণ, 5টা খারাপ গুণ বলেন। এখন আপনার যেগুলো ভালো গুণ আছে, যে ভালো দিকগুলো আছে, সেগুলো আপনি ধাপে ধাপে বলবেন। আর তারপর হচ্ছে 5টা খারাপ দিক। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের খারাপ দিক রয়েছে। এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা নিজেদের খারাপ দিক দেখি না, তো সেটা উপলব্ধি করতে হবে এবং আমাদের যে আপনার যে খারাপ দিকগুলো সেগুলো সেখানে বলবেন। এখন ভালো দিকের মধ্যে অনেক দিকই আছে, আর খারাপ দিকের মধ্যে আমি যদি বলি স্যার আমি নিয়মিত নামাজ পড়ি না, এটা হচ্ছে সবচেয়ে বাজে একটি অভ্যাস বা খারাপ দিক। স্যার আমি অতিরিক্ত ফোন ইউজ করি, আমি ফ্রি ফায়ার খেলতে পারি। তারপর হচ্ছে আমি অতিরিক্ত রাত জাগি, বা আমার বন্ধু বান্ধবের সঙ্গ ভালো না। যেটাই হোক না কেন আপনি খুব সুন্দর করে নিজের ভুলগুলো বা খারাপ দিকগুলো সেখানে তুলে ধরবেন, যে না আপনি মানুষ হিসেবে নিজেকে জানেন, নিজেকে বুঝেন, নিজেকে চিনেন, সেখানে সেভাবে তুলে ধরবেন। তারপর আপনাকে পাশাপাশি আপনার পড়ালেখার কথা তো জিজ্ঞেস করবি, যে আপনি কোথা থেকে পাস করছেন, এসএসসি পাস করছেন, আপনার পয়েন্ট কত, এগুলো আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপর হচ্ছে আপনার ফ্যামিলিগত যে বিষয়গুলো টুকিটাকি আপনাকে জিজ্ঞেস করবে। এগুলো হচ্ছে একটা ধাপ গেল। তারপর হচ্ছে আপনাকে কিছু সাধারণ জ্ঞান বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্কে হতে পারে, বিশ্ব ভূখণ্ড সম্পর্কে হতে পারে, মানে আপনাকে সাধারণ যে জ্ঞান, যে বুদ্ধিমত্তা, সেগুলো আপনার মাথার মধ্যে থাকতে হবে। আপনি এত সহজে ভাইভাতে উত্তীর্ণ হয়ে যাবেন এটা আপনি কখনোই কল্পনা করবেন না। আপনাকে মাথায় রাখতে হবে আজকের দিন অবধি শুরু করে আগামী দিন যেগুলো ঘটে গেছে, বা আজকে মাঠে আসার আগ থেকে আগ পর্যন্ত যা যাবতীয় সাধারণ বিষয় ঘটতেছে বিশ্ব ভূখণ্ডে, সব কিছু আপনার আয়ত্ত থাকতে হবে। এখন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে বাংলাদেশ যে প্রথম রাষ্ট্রপতি তিনি কে ছিলেন, সেটার উত্তর আপনাকে যথাযথ দিতে হবে। রাষ্ট্রপতি অর্থাৎ বাংলাদেশের প্রথম যিনি রাষ্ট্রপতি ছিলেন তার জন্মসাল কত। তারপর বর্তমান সময়ে যেগুলো যদি জিজ্ঞেস করতে পারে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কে ছিলেন, তিনি কবে পদত্যাগ করেছিলেন, কেন পদত্যাগ করেছিলেন, যদি আপনাকে এসব বিষয়ে সাধারণ বেসিক কিছু জিজ্ঞেস করে অবশ্যই সেগুলো আপনাকে মাথায় থাকতে হবে। আপনাকে জিজ্ঞেস করতে পারে যে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধানকে,
আপনি খুব সুন্দর করে বলে দিবেন। আপনাকে বলা হতে পারে যে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধানকে, সমস্ত কিছু আপনাকে জিজ্ঞেস করতে পারে, বা এটাও জিজ্ঞেস করতে পারে যে বাংলাদেশ যে চ্যাম্পিয়ন বা বিশ্বকাপ এরকম বড় একটি আসরে ঠিক কত সালে অংশগ্রহণ করেছিল, বা এরকম খেলা হতে পারে, বিশ্ব ভূখণ্ড হতে পারে, দেশ হতে পারে, দেশের জনগণ হতে পারে, আদমশুমারি হতে পারে, বিশ্ব ভূখণ্ড ইচ অ্যান্ড এভরিথিং, যত সাধারণ জ্ঞান আপনাকে যেখান থেকে ইচ্ছে জিজ্ঞেস করতে পারে। আপনাকে এরকম আইকিউ লেভেলের প্রশ্নগুলো করতে পারে যে আপনার ভাইয়ের বোনের ছেলে আপনার কি হয়। তো এগুলো আপনাকে খুব সুন্দর করে দক্ষতার সাথে আপনাকে উত্তর দিতে হবে। যত অল্প সময়ের মধ্যে আপনি বুঝে উত্তর দিতে পারবেন সেটা আপনার জন্যই মঙ্গল হবে। আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এই রুমেতে একটি পাখা ঘুরতেছে, তো এই বাতাস কোন দিকে যাচ্ছে, আপনি হুট করে বলতে পারবেন না যে বাতাস নিচের দিকে আসতেছে বা সাইডে যাইতেছে, এভাবে বলবেন। আপনি বুদ্ধিমত্তার সহিত বলতে পারেন যে স্যার এখানে যদি আমাকে একটু ধোয়ার ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আমি বলতে পারবো যে ধোয়া কোন দিকে বা বাতাস কোন দিকে যাচ্ছে। এটা হচ্ছে যে সাধারণ আইকিউ লেভেল বা আপনার বুদ্ধিমত্তা, উপস্থিত বুদ্ধিমত্তা আপনার কাজে লাগাতে হবে। ইচ অ্যান্ড এভরিথিং সেখানে আপনার নিজের দক্ষতা, আপনার কথা বলার অঙ্গভঙ্গি, আপনি যে নম্র ভদ্র সব কিছু আপনাকে সেখানে তুলে ধরতে হবে। এখন আপনি যদি ভাবেন যে আপনি কোনো মিথ্যা বলবেন, বা আপনার কথার মধ্যে এখন আসা যাক যে আঞ্চলিকতা, সেখানে ভাইবাতে আপনাকে কোনোভাবে আঞ্চলিকতা প্রকাশ করা যাবে না। তার মানে কথা বুঝছেন, আমি বলতেছি না যে আঞ্চলিকতা খারাপ বা আঞ্চলিকতার বিপক্ষে আমি না। আপনি এসএসসি পাস বা ইন্টার পাস করছেন, আপনার সেই কমন সেন্সটুকু আছে, আপনাকে অবস্থান বেঁধে আপনার কথার স্টাইল চেঞ্জ করতে হবে। আপনি নিজ মানে মাতৃভাষায় কথা বলেন সেটা অসুবিধা নাই, তবে কথার মধ্যে একটা মার্জিত ভাব থাকতে হবে। আপনার সামনে কয়েকজন বা 3-4 জন যতজনই হোক সম্মানিত ব্যক্তিবর্গ, সেনা বড় বড় উচ্চ লেভেলের কর্মকর্তারা থাকবে, অফিসারগণ থাকবেন, আপনি তাদের সামনে কোনোভাবেই আঞ্চলিকতা ফুটিয়ে তুলবেন না। দেখা গেছে আপনাকে কোনো একটা প্রশ্ন করতেছে, আপনি আপনার এলাকার ভাষায় কথা বলছেন, জি স্যার আমি যাই আমার মানে আপনার যে ভাষাটা আছে সেটা আপনি ফুটিয়ে তুলতেছেন, সেটা না। আপনি এসএসসি পাস বা ইন্টার পাস, আপনার মধ্যে সেই বিন্দুমাত্র কমন সেন্স আছে কোথায় কীভাবে গুছিয়ে সুন্দর করে কথা বলতে হবে। আশা করি এই বিষয়টা বুঝাতে পারলাম। তাছাড়া আপনি বন্ধু মহলে আপনার এলাকার সেখানে যেভাবে কথা বলেন সেটা আপনার আত্মা থেকে বলবেন যে না আমি এভাবে কথা বলতে স্বাচ্ছন্দ্য করি, আমি এভাবেই কথা বলবো। তবে সিনিয়রদের সামনে, বড় বড় অফিসারদের সামনে আপনি ভাইবার মতো একটি জায়গায় আপনি পার্টিসিপেট করতেছেন, সেখানে সেভাবেই কথা বলতে হবে। আশা করি আপনাদেরকে এই বিষয়টা বুঝাতে পারলাম। তো সর্বোপরি ভাইবা এমন একটি জায়গা যেখানে আপনার উপস্থিত বুদ্ধিমত্তা, আপনার নিজের কথা বলার স্টাইল, আপনার অঙ্গভঙ্গি, আপনার সত্যতা, আপনার প্রত্যেকটা কথার উত্তর বা প্রশ্নের উত্তর খুব চৌকসভাবে বা উপস্থিত বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে আপনি দিবেন। আপনি সেখানে যে যতটা নিজেকে বিনয়ী বা খুব সুন্দর করে উপস্থাপন করতে পারবেন নিজেকে, আপনি নিজেকে বুঝাতে পারবেন যে স্যার আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার জন্য প্রস্তুত, আমার সেই যোগ্যতা আছে, আমার সেই দক্ষতা রয়েছে। এখন আপনাকে আরও প্রশ্ন করতে পারে যে আপনি দেশকে ভালোবাসেন নাকি আপনার বাবা মাকে ভালোবাসেন। অবশ্যই আপনি যাকে ভালোবাসেন, আমার সত্যতা থেকে, জি স্যার আমি আমার দেশকে ভালোবাসি, আমার বাবা মাকেও আমি ভালোবাসি। তবে যেহেতু আমি এই পেশা আসতে চাচ্ছি, আমি খুব ভালো করেই জানি যে এখানে আমার কোনো কম্প্রোমাইজ করলে চলবে না। আমি আমার দেশকে ভালোবাসি, সেখানে মৃত্যুর উপর দাঁড়িয়েও আমি আমার দেশকে ভালোবাসবো। আপনাকে বলতে পারে যে আপনি চাকরি পাইছেন, আপনি আগে কাকে জানাবেন, আপনি আপনার দেশকে জানাবেন নাকি আপনি আপনার বাবা মাকে জানাবেন। অবশ্যই সেটা হবে আপনার মাকে জানাবেন। এখন আপনাকে বলতে পারে তাহলে তো তুমি দেশকে কি ভালোবাসলা, আপনার উত্তর হবে স্যার আমি আমার দেশকে ভালোবাসি। এটা প্রকাশ করার জন্য আমার বাংলাদেশ সেনাবাহিনীতে যে আমি চান্স পাই, তাহলে আমি সেটা নিজ যোগ্যতায় জানিয়ে দিব যে আমি আমার দেশকে কত বেশি ভালোবাসতে জানি, কত বেশি ভালোবাসি। প্রত্যেকটা কথা বা প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সুন্দর করে সাবলীলভাবে দিবেন। আশা করি আপনাদের ভাইবা সম্পর্কে আমি কিছু হলো বেসিক ধারণা দিতে পারলাম যে আপনার ভাইবা কেমন হতে পারে। 1 নাম্বার আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার ফ্যামিলিগত যে প্রশ্নগুলো সেগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে। আপনার বাবার পেশা, আপনার মায়া কী করে, আপনার ভাই বোন কয়জন, আপনি কেন বাংলাদেশ সেনাবাহিনীতে আসতে চাচ্ছেন, বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধানের নাম কি, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আপনাকে মাথায় নিয়ে একটা অগ্রিম প্রস্তুতি নিয়ে যেতে হবে। আর অবশ্যই আপনাকে এটা জিজ্ঞেস করতে পারে যে আপনি নিজ সম্পর্কে 2 মিনিট বা 3 মিনিট ইংরাজিতে কথা বলুন, দ্য অ্যাবাউট ইউর সেলফ যেটা বলা হয়, এটা আপনি ইংরেজিতে বলবেন। তারপর আরেকটা প্রশ্ন যে আপনি আপনার নিজ জেলা সম্পর্কে 5টা মিনিট বলেন। তো আমি এখন বলবো আপনার নিজ জেলা সম্পর্কে। ভাই নিজ জেলা, এই আপনার জেলাটা যুদ্ধের সময় কত নম্বর সেক্টরের অধীনে ছিল, এখান থেকে শুরু করে আপনার জেলার নামকরণ থেকে শুরু করে কত সালে নামকরণ করা হয়েছে, বিখ্যাত খাবার থেকে শুরু করে বিখ্যাত ব্যক্তিবর্গ, এমনকি সেখানে নদ নদী, জেলা পুলিশ প্রশাসন বা সংসদে কয়টা আসন, ইচ অ্যান্ড এভরিথিং আপনার নিজ জেলা সম্পর্কে আপনি খুব টোটস্থ করে যাবেন। এটা টোটস্থ করা জিনিসটা এটা আপনার জানা প্রয়োজন। শুধু ভাইবার মতো জায়গা না, প্রত্যেকটা জায়গায় যাতে আপনি নিজ জেলা সম্পর্কে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু বলে দিতে পারেন। তো নিজ জেলা সম্পর্কে বা অ্যাবাউট ইউর সেলফ এগুলো বিষয় আপনাকে ভাই সাধারণ কমন সেন্স সেটা আপনার মধ্যে থাকতে হবে। আর তাছাড়া বাজারে কারেন্ট অ্যাফেয়ার বা যেটাই বলেন এগুলো প্রতিনিয়ত পাওয়া যায়, আপডেট আপনি প্রত্যেক মাসে এগুলো নিয়ে পড়তে পারেন। হয়তো কোনো সময় অন্য জায়গায় নষ্ট করেন না, মেয়েদের পিছনে সময় নষ্ট করা ভাই এগুলো কোনো দরকারই নাই। আশা করি আপনাদের বুঝাতে পারলাম। লাইফে কিছু করেন অনেক কিছুই পাওয়া যাবেন, আপনি কিছু না করে অনেক কিছু চাইবেন, জীবনে কিছুই পাবেন না। সবার আগে আপনার লক্ষ্য ঠিক রাখতে হবে। তো আশা করি আপনাদের ভাইবা সম্পর্কে আমি সামান্য হলেও বুঝাতে পারলাম যে বিষয়গুলো আপনাদের জানা মাস্ট বি প্রয়োজন। তো আপনারা কি করতে পারেন, আপনারা নিজেদের বাসায় আয়না থাকতে পারে, সেখানে আয়নার সামনে আপনি নিজের সঙ্গে নিজে কথা বলতে পারেন। ভাইবাতে কীভাবে নিজের অঙ্গভঙ্গি ঠিক রাখবে, হাত না যাবেন না, কথা বলার সময় হাত না যাবেন না ভাইবাতে, তাহলে এটা একটা হবে আপনার জন্য একটা চরম বেয়াদবি। এই ধরনের বেয়াদবি বা কোনো রকম ভুল করা যাবে না। খুব সুন্দরভাবে সাবলীলভাবে শান্ত মস্তিষ্কে আপনি কথার উত্তর দিবেন।
3জন 4জন যে কয়জনই থাক সেনা কর্মকর্তা বড় বড় অফিসার ব্যক্তিবর্গরা সম্মানিত, তাদের সামনে আপনি সেভাবেই কথা বলবেন, খুব আনইজি ফিল করবেন না। সবার আগে আপনার যে কনফিডেন্স সেটা আপনাকে রাখতে হবে যে না আমি পারবো ইনশাআল্লাহ। তো আশা করি আজকের ভাইবা সম্পর্কে এই ভিডিওতে আর কিছু না বললেই হয়, যত বলবো তত ভিডিওটা অনেক বেশি দীর্ঘ হবে। আর আমি চাইও না যে ভিডিওতে আহামরি কোনো বাড়তি কোনো পেঁচাল বাড়তে, যেটা প্রয়োজন যেটা আপনাদের জানা প্রয়োজন, যেটা আমি জানি, যেটা আপনারা জানলে উপকৃত হবে, যেটা জানলে আরও 8-10টা ভিডিও দেখার প্রয়োজন নয়, আমি এক ভিডিওতে সেগুলো বলার চেষ্টা করি। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তো আর ভাইবা নিয়ে তেমন কারো কোনো ডাউট না থাকারই কথা আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন। তো যেটাই হোক, আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যারা আবেদন করছেন বা আপনার যে সমস্ত বন্ধুবান্ধব আবেদন করছে তাদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন, যাতে করে তারাও কিছু হলো বুঝতে পারে যে ভাইবা কীরকম হতে পারে। ভাইবাতে সবসময় কনফিডেন্স রাখবেন, এটাই কথা বলার অঙ্গভঙ্গি আঞ্চলিকতা পরিহার করবেন, যত বড় সত্যি হোক সেটা শেয়ার করবেন বা যেটা প্রশ্ন করা হবে সেটার উত্তর দিবেন। আর অবশ্যই আপনার ফোনে যাতে ভুলেও কোনো রকম অশ্লীল কোনো জিনিস না থাকে, শুধু থাকা না থাকার জন্য না, আপনার ব্যক্তিত্ব যেন এমন থাকে যে আমার ফোনে কেন রবে, আমার ফোনে কি লেগে অশ্লীল জিনিস থাকবে, আমার ব্যক্তিত্ব আমার ফোন বহন করবে। আমি যদি ফোনে অশ্লীল জিনিস নিয়ে যাই সেখানে তো চাকরি থাকবেই না, আপনি বাকি 8-10টা মানুষের সামনে নিজের ব্যক্তিত্ব হারাবেন যে আসলে আপনি আপনার ব্যক্তিত্ব কতটা খারাপ। তো আশা করি বুঝাতে পারলাম যে ভাইবা আপনার ফোন ক্লিন থাকতে হবে, আপনার চুল মার্জিত থাকতে হবে, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং আপনাদেরকে বুঝাতে পারলাম। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে যে বিষয়টা আপনারা বুঝতে পারেন না, অবশ্যই সেটা আমার ভিডিও কমেন্ট করে জানাবেন যে ভাই আমি এই বিষয়টা বুঝতে পারছি না, এই বিষয়ে একটা ভিডিও দেন। আমার কাজই হচ্ছে আপনাদের সমস্যার সমাধান ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে হাজির হওয়া, এটাই হচ্ছে কাজ। যেটা আমি জানি না জানি আমি কখনো ভিডিও বানাবো না, যেটা আমি জানি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি। এখন আমার 15, 16, 17, 18 মিনিটের ভিডিও দেখে যদি আপনার কোনো লাভই না হয়, তাহলে ভিডিও শেষে তো আপনি আমার গালাগালি করুন না, জীবন আমার ভিডিও দেখলে আপনি ক্লিকে দিবেন না। তো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, যে আপনারা একটা ভিডিও দেখেন, সেটা হতে পারে আমার ভিডিও বা বাকি আর 8-10 জনের ভিডিও দেখেন, তবে আপনারা বুঝেন, সময় ঠিক জায়গায় ব্যয় করেন। আশা করি আপনাদের বুঝাতে পারলাম। তো ভিডিও শেষে যেটা বলবো, যারা আজকে একদম চ্যানেলটিতে নতুন বা ভিডিওতে একদম প্রথম ভিজিট করছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট দেখেন। যেখানে সমস্যা হবে সেখানে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই বিষয়টা বুঝতে পারেন না, তবে দেখেন, বুঝেন, বুঝার চেষ্টা করেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশেই থাকবেন, যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে বা আপনার নোটিফিকেশন বারে ভিডিও নোটিফিকেশন চলে যায় আর আপনি ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। সর্বোপরি যেটা বলবো যে আপনারা ভিডিওটা দেখেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিও খারাপ হয় বা ভিডিওতে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে যেটা আপনাদের কাছে দৃষ্টিকটু হিসেবেও লাগতে পারে, এরকম যদি কোনো ভুল চোখে পড়ে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই এই ধরনের ভুল থেকে বিরত থাকবো। তবে আপনাদের মহামূল্যবান যে মন্তব্যগুলো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট দেখলে আমি পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই, যেটাই বলেন। কারণ যদি আমি একটা ভিডিও 12, 16, 17, 18, 20 মিনিট, আমি কিন্তু এই ভিডিওগুলো চাইলেই 5 মিনিট 4 মিনিটে কভার দিতে পারি, শুধু বলতে পারি এটা করবেন এটা করবেন না। তবে আমি চাই না, আমি চাই প্রত্যেকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে, আপনাদের সুন্দর করে বুঝাতে গুছাতে, যাতে করে আপনাদের সামনে আমি গুছিয়ে বলতে পারি। কারণ হুঠাৎ যদি আমি একটা টপিক নিয়ে আলোচনা করি, কারণ এই জিনিসগুলো আমিও ফেস করছি, যে আগে আমি ইউটিউবে সার্চ করতাম যে ভাইবাতে কীভাবে পাস করবো, তো অনেকে শর্ট ভিডিও দেখে আমি কিছুই বুঝতাম না এটা কীভাবে। তো আমি চাই না যাতে করে আমার ভিডিওটা থেকে মানুষ সেভাবে মনে করে। আমি চাই যে একবারে A to Z, একবারে একটা সমস্যার জন্য আপনারা ভিডিওতে ক্লিক করছেন আর বাকি 10টা সমস্যার সমাধান এই ভিডিওতেই পেয়ে যান। এভাবে আমি চাই আপনাদের সামনে তুলে ধরতে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন। আর বারবার বলবো যে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশেই থাকতে পারেন। তো যারা আবেদন করছেন সৈনিকে 2025 সালের সার্কুলারে, তাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল, দোয়া ভালোবাসা রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন, যাতে করে আপনাদের যে ভিডিও বানালে উপকার হয় বা যেটার জন্য আপনাদের সাফল্যের পথ অনেক জলদি যেতে পারবেন, এই ধরনের ভিডিও যাতে করতে পারে আপনারা আমার জন্য দোয়া করবেন। আর পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।